বিশ্বনাথ চক্রবর্তী বলছেন? হ্যাঁ, বলছি। বলছি স্যার, কার্যত তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকায় চমক। এই মুহূর্তে দেখা যাচ্ছে একদিকে যেমন প্রার্থী তালিকায় রয়েছেন ডিজিপি, প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়। এই যে চমক, কিভাবে দেখছেন বিষয়টা? না, দেখো, আমি চমক একেবারেই মনে করছি না। আমি মনে করছি যে তৃণমূল কংগ্রেস যার থেকে সুবিধে পাচ্ছে তাকে সুযোগ সুবিধে করে দেওয়ার জন্য প্রার্থী করছেন। রাজীব কুমারের মানে যে অভিযোগটা বিরোধীরা বারবার করে, পুলিশ আধিকারিক হিসেবে রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় বটের মতন, বট গাছের মতন ছায়া দিয়েছেন। দিনের পর দিন যখন সারদা ইস্যু এসছে, সেই তদন্ত সিটের দায়িত্বে ছিলেন। বিরোধীরা সরাসরি অভিযোগ করেছিলেন লাল ডায়েরি কে হাতিয়েছে, কিভাবে হাতিয়েছে, কিভাবে তথ্য বিলোপ করা হয়েছে। তার পরবর্তী সময় সিবিআই তদন্ত করতে গিয়েছিল রাজীব কুমারের বাড়িতে। মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে রাজীব কুমারকে সিবিআই এর হাত থেকে রক্ষা করেছেন। রাজীব কুমারও তার বিনিময়ে সমস্ত বিরোধীদের উপর নজরদারি চালিয়েছেন। এটা দিনের পর দিন বিরোধীদের অভিযোগ ছিল। ফলে এহেন রাজীব কুমার পলিটিসাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশনের প্রতীক। পশ্চিমবাংলার রাজনীতিতে প্রশাসন এবং রাজনীতি মিলে যে একাকার হয়ে গেছে, যে আইএস আইপিএস অফিসার আমাকে সাহায্য করবে পলিটিক্যালি, আমি তাকে প্রার্থী করব, এর মধ্যে কোনো চমক নেই। একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমার কাছে এটা খুব স্বাভাবিক মনে হয়। কোয়েল মল্লিক। দেখো, কোয়েল মল্লিকের পরিবার, বিশেষ করে রঞ্জিত মল্লিক দিনের পর দিন 21শে জুলাই সবাই এসছেন পরিবর্তনের পর, আগে। তাদের পরিবারের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সম্পর্ক রাখতেন, আবার কোয়েল মল্লিকদেরও স্বার্থ আছে। কারণ কোয়েল মল্লিকের পরিবারের সদস্য, মানে কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং, তিনি প্রডিউসার। এবং ওই ইয়েতে তোমার টালিগঞ্জে যদি নিজেকে টিকিয়ে রাখতে হয়, তাহলে তৃণমূলের ছত্রছায়ায় থাকতে হবে। ফলে সেই কারণেই কোয়েল মল্লিক কে মমতাও যেমন চেয়েছেন, আবার কোয়েল মল্লিকও তৃণমূল কংগ্রেসের মধ্যে এসে নিজেদের ব্যবসা বাণিজ্য সুরক্ষা দিলেন। ফলে সেই এর আগেও দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে গিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রঞ্জিত মল্লিকের কাছে পৌঁছে গিয়েছিলেন। সেদিন আপনি বলেছিলেন রঞ্জিত মল্লিক হয়তো জয়েন করতে পারে, কিন্তু তাহলে কি সেই দিনেই কোয়েল মল্লিকের কথাটা হয়ে গিয়েছিল? এরকম হতে পারে? একটা আমি তোমায় বলি যে রঞ্জিত মল্লিকদের পরিবারের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ ছিল 21শে জুলাইয়ের জনসভাগুলোতে। একাধিকবার রঞ্জিত মল্লিক এসছে এবং ইন্ডাস্ট্রিতে টিকে থাকার প্রশ্নটা এখানে যুক্ত আছে। ফলে এটা বলা যায় উইন উইন সিচুয়েশন কোয়েল মল্লিকের জন্য বা তার পরিবারের জন্য, যে ভাই মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে প্রোডাকশনের কাজ করে, যে ও অভিনয়ের কাজ করে, সেটা তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত থাকলে নিশ্চিত থাকা যায়। আবার মমতা বন্দ্যোপাধ্যায় কোয়েল মল্লিকের মতন একজন জনপ্রিয় অভিনেত্রীকে রাজ্যসভায় পাঠিয়ে বাকি ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীদের বার্তা দিলেন যে তৃণমূলে আসো, এমপি হও, তৃণমূলে আসো, এমএলএ হও। ফলে সেই বার্তা একেবারে মানে 1:1 গল্প এতে। স্যার, আরেকটা বিষয় দেখা যাচ্ছে বাবুল সুপ্রিয়র কারণ আছে। বাবুল সুপ্রিয়র কারণটা আমার মনে হয় না, আমার অ্যানালিসিস সামান্যতম ভুল হবে। বাবুল সুপ্রিয়র কনস্টিটুয়েন্সিটা এবার শোভনদেব চট্টোপাধ্যায়কে দিচ্ছেন। অর্থাৎ খড়দার থেকে শোভন বাবুকে নিয়ে আসা হচ্ছে বালিগঞ্জে। আর বালিগঞ্জে তুমি জানো যে প্রায় 40% উপর সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ আছে। উপনির্বাচনে যে উপনির্বাচনে যখন তৃণমূলের রমরমা বাজার, তখন বাবুল সুপ্রিয় একাধিক ওয়ার্ডে পরাজিত হয়েছিল। মুসলমানরা তাকে ভোট দেয়নি। কারণ আসানসোলের দাঙ্গার প্রশ্নে বিরোধীরা তার নাম জড়িয়ে দিচ্ছে, অভিযোগ করছে। বিরোধীদের বিরাট অভিযোগ আছে তার বিরুদ্ধে। ফলে বাবুল সুপ্রিয়কে ওই বালিগঞ্জ থেকে সরানোটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক বাধ্যবাধকতা ছিল।
আর মন্ত্রী হিসাবেও বাবুলকে তেমন গুরুত্ব মমতা দেয়নি। ফলে বাবুলকে দিল্লিতে পাঠিয়ে অর্থাৎ রাজ্যসভায় পাঠানো হলো এই কারণেই আমার ধারণা যে বাবুল এখন গান বাজনা নিয়ে থাকতে পারবে, কারণ রাজ্যসভার সাংসদ আর বাবুল পক্ষে একজন গুরুত্বপূর্ণ সাংসদ হয়ে ওঠা তো সম্ভব নয়, কারণ তাতে তোমাকে সংসদে সবসময় থাকতে হবে, কমিটিগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, পড়াশোনা করতে হবে, প্রত্যেকটা আইন সম্পর্কে অবগত হতে হবে। ফলে আমার ধারণা যে বাবুলকে দিল্লিতে পাঠিয়ে দিয়ে একদিকে শোভনদেব চট্টোপাধ্যায় এর জন্য বালিগঞ্জ আসনটা নিশ্চিত করলো, দুই হলো তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়ে আরেকজনকে আগামী দিন মন্ত্রিসভায় নিতে পারবে। আবার একই সাথে বাবুল বিজেপি ভেঙে তৃণমূলে এসেছিল, ফলে তাকে একটা রিহ্যাবিলিটেশনের জন্য দিল্লিতে পাঠিয়ে দিয়ে দেওয়া হলো, যাতে করে আগামী দিনে বাবুল গান বাজনা নিয়ে মেতে তার থাকতে মানে পারে। বাবুল সুপ্রিয়র স্বপ্ন তো সফল হলো না, সেরা একাদশে না, খেলবেন বলেছিলেন, তার মানে সেই স্বপ্ন তো জলাঞ্জলি হলো নাকি? বাবুল কিন্তু যে দাপটের সাথে তৃণমূলে জয়েন করে বলেছিলেন যে আমি টিম 11-এ আসবো, বাবুল কার্যত রাজনীতিতে হারিয়ে গেল। দেখো, সাংসদ হওয়া তো ইম্পর্টেন্ট নয়, মানে সাংসদ তুমি হতেই পারো, ভারতবর্ষে প্রচুর সাংসদ আছে, কোন সাংসদ মানে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো সেটা ইম্পর্টেন্ট, অর্থাৎ তুমি পলিটিক্সে কি কন্ট্রিবিউট করতে পারলে, তোমাকে নিয়ে ফলোয়ার তৈরি হলো কিনা, তুমি নেতৃত্ব দিতে পারছো কিনা। বাবুল বিজেপিতে থাকাকালীন যতটুকু নেতৃত্ব দিতে পারতো, তৃণমূলে আসার পরে বাবুল কার্যত বলা যায় গায়ক বাবুলকেই আমি কিছুটা দেখতে পাচ্ছি। না তৃণমূলের এমএলএ হিসাবে কোনো দাগ কাটতে পেরেছে বাবুল, না কোনো মন্ত্রী হিসাবে কোনো দাগ কাটতে পেরেছে। ফলে বাবুলের যে মানে যে ইচ্ছে ছিল যে টিম 11-এ গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠা, সেটা কিন্তু বাবুলের পক্ষে সম্ভব হয়নি, এবং বরঞ্চ বিজেপিতে থাকাকালীন যে গুরুত্বটা ও পেত, তৃণমূলে সেই গুরুত্বটাও সে পায়নি, হারিয়ে গেছে বলা যায়। ঠিক স্যার, একদম। বাবুলের রাজনৈতিক জীবন শেষ, এটা বলাই যায়। একজন এমএলএ হওয়া, এমপি এমএলএ হওয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক জীবন তৈরি হয় না। স্যার শেষমেশ নাম মেনকা গুরুস্বামী, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আইনজীবী। এই মেনকা যে গুরুমুখের নামটা এসছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট নাম। এই নামটা কিন্তু আমি জানি আগামী দিন যদি ইনভেস্টিগেটিং এই মেনকা গুরুস্বামী মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আইনজীবীর ভূমিকা নিয়েছেন, তিনি কি ধরনের লিয়াজো রোল প্লে করেছেন, তিনি এমন কোন গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন বিচার ব্যবস্থায় যেখানে তৃণমূলকে বিরাট মাইলেজ দিয়েছে, সুযোগ সুবিধে দিয়েছে, এমন কোন বিরাট সুবিধে তিনি করে দিতে করে পেরেছেন। দিয়েছেন স্যার, কারণ একটাই ছোট্ট বলে রাখি, সম্প্রতি তাকে দেখা গেছে যে এই আইপ্যাকের মামলা যেটা মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে গেছিলেন, সেইটা হাইকোর্টে তিনি রাখতে চেয়েছিলেন, বারবার করে অনুরোধ করেছিলেন, তিনিই হচ্ছেন মেনকা গুরুস্বামী, তাকে আমরা দেখেছিলাম, আপনি নিশ্চয়ই আপনারও মনে থাকবে স্যার। মানে আমি বলছি যে অন্তত আমার রাজনীতি বিশ্লেষণ বলে যে এমন কোন একটা গুরুত্বপূর্ণ মেনকা গুরুস্বামী এমন কিছু মাইলেজ তৃণমূলকে দিয়েছে যে তৃণমূল তার প্রতিদান হিসাবে রাজ্যসভায় তাকে পাঠালো। কিন্তু একটা প্রশ্ন আমি রাখতে চাই যে শেষ পর্যন্ত বাঙালি রক্ষা করার রাজনীতি যারা করে, তারা একের পর এক এমপি সিটগুলো রাজ্যের বাইরের মানুষকে দিয়ে দিচ্ছে, একের পর এক এমএলএ এমপি ভিন্ন রাজ্যে হচ্ছে। কখনো বিহারের লোক এই পশ্চিমবাংলায় আসছে, তুমি জানো কেডি সিং ছিল একসময় রাজ্যসভায় ঝাড়খণ্ডের লোক। তুমি জানো যে একসময় গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পর্যন্ত করে দেওয়া হয়েছিল রাজ্যসভার এমপি। তুমি জানো যে আসামে ইয়েকে তোমার গিয়ে সুস্মিতা দেবকে করা হয়েছিল এমপি, আর শত্রুঘ্ন সিনহাকে এমপি করা হয়েছে, গোখলেকে এমপি করা হয়েছিল। এর মানে একের পর এক আমি উদাহরণ দিতে চাই, এমনকি কীর্তি আজাদকে এমপি করা হয়েছে, তোমার গিয়ে গুজরাট থেকে উড়িয়ে এনে তোমার ইউসুফ পাঠানকে এমপি করা হয়েছে। বাঙালি কিন্তু হেরেই যাচ্ছে বারবার, তৃণমূল বাঙালিকে পরাজিত করছে। বাঙালির মানে বাঙালির অস্মিতা নিয়ে খেলছে তৃণমূল কংগ্রেস, তাই তো? বাঙালির যে অন্ততপক্ষে বাঙালির প্রতিনিধিত্ব হওয়ার সুযোগ, সেই থেকে বঞ্চিত করছে বাঙালিকে। দুদিক থেকে দেখতে চাই, একটা হলো রাজনীতিকে অরাজনীতির লোকদের হাতে তুলে দিচ্ছে,
এবং তার মধ্য দিয়ে একটা নেক্সাস ধরা পড়ছে। আর আরেকটা জিনিস তোমাকে বলতে চাই, সেটা হলো ক্রমশ বাঙালির প্রতিনিধিত্ব দিল্লিতে কমে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস এমএলএ এমপি পদগুলো অবাঙালিদের হাতে ছেড়ে দিচ্ছে। ফলে বাঙালি রিক্ত মানে শূন্য হচ্ছে, বাঙালির ভয়েস দিল্লিতে কমে আসছে। ফলে সব মিলে যারা বাঙালি রাজনীতি করে তারা জনপ্রতিনিধি নির্বাচন করছে অবাঙালিদেরকে ভরিয়ে। এটা দুঃখের হলেও সত্যি। ফলে না, একদম আজকের রাজনীতির সবশেষে আমি বলবো এটাই, যে আজকের রাজনীতি তুমি যা তৃণমূলের দেখতে পাচ্ছ ভাইস গুলো, তারই রিফ্লেকশন এই প্রার্থী চয়নের মধ্য দিয়ে ধরা পড়েছে। হ্যাঁ, আর একটা বিষয় শুধু সবশেষ বলবো, মানে এতে রাজনীতিবিদরা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন, তাদেরকে পাঠানো হচ্ছে, মানে রাজনৈতিক জ্ঞান না থাকলেও তাদেরকে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হবে, মানে এটাই হয়, এটা কিন্তু বিরাট অ্যানালাইসিসের প্রয়োজন, যে কেন অরাজনৈতিক দিক দিয়ে ভরে দিতে চায়। যত অরাজনৈতিক হবে তত প্রশ্ন করবে না, দলের মধ্যে প্রশ্ন করবে না, তারা ওই পদ পেয়েই খুশি। রাজীব কুমাররা পদ পেয়েই খুশি হবেন। মানে এই ক্ষমতাকে তারা ব্যবহার করবে শুধুমাত্র, তাই তো? তাদের মানুষের মানে জন্য তারা যেটা করবে, তারা পাওয়ার এনজয় করবে উইদাউট রেসপন্সিবিলিটি। আর তৃণমূল কংগ্রেসের সুবিধে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুবিধে, যত অরাজনৈতিক হবে তারা মানে প্রশ্নাতীত আনুগত্য দেখাবে। আর এই দলটা চলে আনুগত্যের উপর, চূড়ান্ত আনুগত্যের উপর। ফলে এটা হয়তো যুক্তি দিবেন তারা এইভাবে, যে না, সমাজে নানা লোককে আমরা ঢোকাই। আরে বাবা, রাজনীতি সচেতন লোককে তুমি যদি ঢোকাও তাহলে আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু বহু ক্ষেত্রেই কোয়েল মল্লিক যদি রাজনৈতিক সচেতন হয়, তাহলে বাদ বাকি আরো অসংখ্য তোমার রাজনৈতিক সচেতন আছে, তাদেরকে বাদ দিচ্ছ কি করে? যদি তোমার একজন লয়ার কোনোদিন রাজনীতির সাথে সেভাবে ডিরেক্ট যুক্ত নয়, তাকে যদি তুমি রাজনৈতিক পাঠ দিয়ে ঢোকাতে, তাহলে একটা কথা ছিল। আর যে আইপিএস অফিসার সেদিন রিটায়ার্ড করলো, তাকে যখন তুমি ঢোকাচ্ছ, তার মানে ডাল মে কুচ কালা হ্যায়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।